সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবু আলম শহীদ খান আমাদের আজকের অতিথি। আবু আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে, অনেকদিন পরে আপনার সাথে বসার সুযোগ। ধন্যবাদ। সেটা হচ্ছে আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে হঠাৎ অশান্ত পাহাড়, বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ডক্টর ইউনূসের। মানবজমিন পলাতক খতিবের ফেরার চেষ্টায় বাইতুল মোকাররমে তুল কালাম, জুতা থেকে ঘড়ি, তাদের বিলাসী জীবন। কালের কণ্ঠ, হাসানের বেপরোয়া দখলবাজি, খাগড়াছড়ি রাঙ্গামাটিতে সংঘর্ষে নিহত 4। কালবেলা নীলার ছোলাখেলা, অশান্ত পাহাড়ে প্রাণ গেল 4 জনের। দেশ রূপান্তর, বন্ধুত্বের প্রাপ্তি, 15 লাখ কোটি, পাহাড়ে সংঘর্ষে নিহত 4। সময়ের আলো, সহিংসতায় উত্তাল পাহাড়, ছাত্র রাজনীতির নিষিদ্ধ সমাধান নয়। খবরের কাগজ, পাহাড়ি বাঙালি সংঘর্ষে নিহত 4, নতুন যাত্রায় বিশ্বকে পাশে চাইবেন। দৈনিক বাংলা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষে 4 জন নিহত, জাতিসংঘে বাংলাদেশের গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরবেন ডক্টর ইউনূস। আলোকিত বাংলাদেশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, ভারতে দালাই লামার প্রতি শেখ হাসিনা। করতুয়া পাহাড়ে সহিংসতা, নিহত 4, বাইতুল মোকাররমে বিশৃঙ্খলা। TBS Saturday, government owned sign 4 energy deals cut by AL regime with foreign companies। এই হচ্ছে শিরোনামে প্রথমে হচ্ছে পাহাড়, অশান্ত পাহাড়, নিহত 4, আহত অনেকেই, 144 দ্বারা জারি করা হয়েছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। পরিস্থিতি আপনি কীভাবে দেখছেন? আজকের সব পত্রিকা এবং আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া আছে সবাই পাহাড়ের এটা কভার করেছে, এবং আমি তো সমতলের মানুষ, পাহাড় খুব ভালো লাগে, ভালোবাসি পাহাড়কে, এবং পাহাড়ে যখনই কিছু ঘটে মর্মান্তিক তখন কষ্ট পাই, এবং আমরা সমতলের মানুষরা সবাই আসলে কষ্ট পাই। কেন এই যে পাহাড়ে আপনি যদি খেয়াল করেন যে 60-এর দশকে যখন আমাদের বাঁধ কর্ণফুলী ড্যাম করা হলো, তখন থেকেই তো পাহাড়ের মানুষরা ডুবে গেল সবাই, এবং তারপরে তাদের যে ন্যায় বিচার পাওয়ার কথা ছিল সেই ন্যায় বিচার তারা তখনও পায়নি, এবং পরবর্তীকালে গত 53 বছর আমাদের স্বাধীনতার পরে পাহাড়ে শান্তি অশান্তি, পাহাড়ে অনেক কিছু ঘটে যাওয়া, এগুলো তো সব আমাদের সামনেই ঘটেছে। এবং এই একটা পর্যায়ে যে একটা শান্তি চুক্তি হয়েছিল, এবং সেই শান্তি চুক্তিটাও ঠিকমতো বাস্তবায়ন করা হয়নি। তো পাহাড়ে অনেক দুঃখ বেদনা আছে পাহাড়ি মানুষদের, পাহাড়ে অনেক সমস্যা আছে, এবং সেই সমস্যার একটা শান্তিপূর্ণ পথ খুঁজে বের করতে হবে, এবং এই সমস্যার সমাধানটা খুব জরুরি। শুধু আমাদের পাহাড়ে না, ভারতের পাহাড়েও তো গন্ডগোল। একই ধরনের সমস্যা তো দীর্ঘদিন থেকে। হ্যাঁ, সমস্যাটা দীর্ঘদিন ধরে, এটা সমাধান হয় না কেন? সমাধান হয় না, একটা তো ভূমি বিষয়টা আছে যেটা আমরা অনেক দিন ধরে ঝুলিয়ে রেখেছি, যেটা মণিপুরেও কিন্তু অনেক আন্দোলন চলছে, সেখানেও পাহাড় নিয়ে সমস্যা হয়। ভারতেও মানে পাহাড়ি মানুষদের সাথে সমতলের মানুষ বা রাজনীতিবিদদের যে বা প্রশাসনের যে আচরণ বা যেভাবে দেখি আমরা, সেই দেখাটার মধ্যে হয়তো কিছু পরিবর্তন আনতে হবে। কারণ আমরা তো এখন 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান যে বৈষম্যের বিরোধী যে গণ অভ্যুত্থান, সুতরাং আমাদের কিন্তু অনেক কিছুই অন্য চোখে দেখার চেষ্টা করছি, অনেক সংস্কারের কথা চিন্তা করছি। আমার মনে হয় পাহাড়ের মানুষদের জন্য আমাদের নতুন লেন্স দিয়ে দেখতে হবে যে আসলে সমস্যাটা কোথায়, কি করলে সমস্যাটার সমাধান হবে, এবং কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। পাহাড় কিন্তু হতে পারে আমাদের ইকোনমির জন্য একটা স্ট্রং জায়গা, অনেক পর্যটনের অনেক সুযোগ আছে যদি কাজে লাগানো যায়। তো তখন পর্যন্ত কাজে লাগানো যাবে না যখন পর্যন্ত সেখানে শান্তি থাকবে না। এটা যদি চলতে থাকে তাহলে তো পাহাড়ে কেউ যাবে না, মানে দেশের পর্যটকরা যাবে না, আর বিদেশি পর্যটক। এই মুহূর্তে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে ত্রিপক্ষ বসে শান্তিপূর্ণভাবে সমাধানগুলো করতে হবে। কোথায় কি হয়েছিল, নিশ্চয়ই ভিডিও ফুটেজ আছে, কেন হলো, কি কারণে হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করতে পারেন। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, অনেকে আছেন যারা পাহাড় নিয়ে অনেক কাজ করেছেন অতীতে, তাদের কাজ আছে, তারা জানেন, তারা সমস্যাটা জানেন, তারা আগেও কথা বলেছেন, সুতরাং তারাও বুঝতে পারেন, বসে চিন্তাভাবনা করে দেখতে পারেন। একটা হাই পাওয়ার টিম বোধহয় যাচ্ছে পাহাড়ে, স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে, তো তারা গেলে তারাও পরিস্থিতিটা বুঝতে পারবেন। পাহাড়ি মানুষদের আবার বিভক্ত আছে, তাদের মধ্যে তারা কয়েক ভাগে বিভক্ত, তাদের মধ্যে একটা সশস্ত্র গ্রুপ আছে, একটা কুকিচিন ছিল একটা, হ্যাঁ, ইপিডিএফকেও সশস্ত্র গ্রুপ বলা হয়। তো এই তাদের যে সশস্ত্র গ্রুপগুলো আছে সেগুলোর সাথে কীভাবে নেগোশিয়েট করে তাদেরকে
শান্তির পথে আনা যায় এবং সেখানে শান্তি স্থাপন করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট। ভূমি সমস্যার সমাধানটা খুব ইম্পর্টেন্ট হবে। এবং পাহাড়ে আমাদের যত সেটলার আছে দিন দিন সংখ্যা বাড়ছেই, সেটা কিন্তু পাহাড়ি জনগণের উপরে, পাহাড়ি যে এলাকা আছে এলাকার উপরে একটা চাপ সৃষ্টি করছে। এবং আপনি তো আগে একটা নিউজ পড়ছিলেন বোধহয় যে হাসানের যত দখল, তো আমরা তো পাহাড়ের যে আমাদের সেটলার হোক আর নন সেটলার হোক, বাঙালিরা ওই সোকল পাহাড়িদের সাথে চুক্তির নামে আমরা কিন্তু অনেক ভিতরে পর্যন্ত চলে গিয়েছি এবং আমরা বিবেচনা করিনি যে এতে তাদের যে কালচার, সেই কালচারটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে। তো অনেক কিছু আলোচনার আছে, আলোচনা করতে হবে, ডিবেট করতে হবে, ডায়ালগ। ধন্যবাদ আপনাকে। এবার আসি জাতীয় মসজিদে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ঘটনা না, খতিবদের লড়াই না, খতিবদের লড়াই, নামাজ পড়াবে সেটা নিয়ে লড়াই। মানে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে যে শেখ হাসিনা যখন চলে গেলেন, তারপর থেকে আমরা তো সব জায়গায় রদবদল লড়াই, দখলটা দেখতে পাচ্ছি। এটা নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার অনেক চেষ্টা করছেন, অনেক বার্তাও তারা দিচ্ছেন, তারা এটা দেখতে চায় না। এবং মব লিঞ্চিংটা আমরা দেখছি, মবক্রেসি, যে মবের মূল্যক হয়ে যাচ্ছে দেশটা। এই ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, রাজশাহীতে, বগুড়ায় পিটিয়ে মানুষ মেরে ফেলার একটা, গত 1 মাসের মধ্যে 7টা ঘটনার রেকর্ড আছে আপনাদের পত্রপত্রিকায়। তো এই যেসব হচ্ছে, যে একটা মানে জাতীয় মসজিদে কে ইমামতি করবেন সেটা নিয়ে মারপিট হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, কলেজের প্রিন্সিপালের পদটায় কে বসবেন সেটা নিয়ে মানে হাঙ্গামা, এবং যা ব্যবহার করেছেন ছাত্রদেরকে যারা ব্যবহার করেছেন তারা জানেন তারা কি করেছেন, স্কুলের হেডমাস্টার নিয়ে হাঙ্গামা, আপনি গভর্নিং বডির চেয়ারম্যান হওয়া নিয়ে হাঙ্গামা, মানে চট দখলের মতো সব কিছু দখল করে নিতে হবে, চাঁদাবাজিটা দখলে চলে আসতে হবে। যদিও বিএনপি থেকে কিন্তু খুব কঠোরভাবে এটা মনিটরিং করার চেষ্টা করছে এবং তারা নিজেরাও দেখছেন যে তাদের লোকজন এটার সাথে জড়িত। লন্ডন থেকে তারেক রহমান সাহেব আদেশ দিয়ে মামলা মোকদ্দমা করিয়েছেন, কিন্তু থামানো যাচ্ছে না। আমার পলিটিক্সের যে ক্যারেক্টারটা সেটা এমনভাবে ধ্বংস করা হয়েছে, এমন দুর্বৃত্তায়ন করা হয়েছে যে মসজিদেও ইমামতি নিয়ে এখন মারামারি করতে হচ্ছে। তো এটা একটা পলিটিক্যাল দুর্বৃত্তপনার, আমি অন্যভাবে দেখি। কি বলেন? সেটা হচ্ছে যে 2জন খতিব থাকবে কেন? একজন চলে গেলেন, তো তার পরিবর্তে আরেকজনকে দায়িত্ব দেওয়া হলো। তো ওই সময়টাতে এইটা কিভাবে এটা সমাধান করা? এটা তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সমাধান ছিল যে যদি একজন চলে যান এবং তাকে তার চাকরি থেকে তাকে আপনি বলতে পারতেন যে মানে অব্যাহতি বা তাকে অন্য জায়গায়, কিন্তু ওনাকে যেহেতু অব্যাহতি দেওয়া হয়নি, সুতরাং উনি ওই সূত্র ধরে চলে আসছেন। বাইতুল মোকাররমে তো প্রধান খতিব থাকে একজন এবং কয়েকজন সহকারী খতিব থাকেন, কেন ওখানে তো অনেক বড় মসজিদ এবং নামাজ পড়ানোর ব্যাপার থাকে, ঈদের জামাত 3-4টা করতে হয়। হ্যাঁ, সেই কারণে ওখানে খতিবের সংখ্যা কিন্তু বেশি। অন্য মানে ছোট মসজিদে কিন্তু একজন খতিব দিয়েই চলে যায়। তো ওখানে এটা আছে। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা লুফল আছে, যে এই কারণে এই আজকের ঘটনাটা ঘটলো। এটার দায়িত্ব নিতে হবে ধর্ম উপদেষ্টা, নিশ্চয়ই তাকে উত্তর দিতে হবে কেন ওখানে তারা এই ব্যবস্থাটা আগে থেকে নেন নেই। তারপরেও ওই যে আমরা বারবার বলি যে আমরা কেন আগে জানতে পারলাম না, আমরা কিছুই জানতে পারি না আগে। ওখানে মারপিট হওয়ার পরে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখতে পারি। তাহলে ওখানে যে খতিব সাহেব গেছেন, এটা তো 1-2 ঘন্টা আগে উনি তো প্রিপারেশন নিয়ে, ওই তো 1-2 ঘন্টা আগে গেছেন। আমার বক্তব্য হচ্ছে যে 2-3 ঘন্টা আগে তো উনি গেছেন, সুতরাং জানা যাবে। তো ওইখানে যে একটা এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এটা আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের যারা দায়িত্বে আছেন তাদের ক্ষেত্রে দেখতে হতো। এখন আইন শৃঙ্খলা বাহিনী কি মসজিদে পাহারা দিবে? দিতে হবে। কি করবেন আপনি? কি করে আপনি গতকাল যে গত রাতে যে ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনা ঘটেছে, ঘন্টার পর ঘন্টা একটা ছেলেকে টর্চার করে একেবারে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে। তো তাহলে কি আপনি প্রক্টর সাহেবকে জবাব দিতে হবে না? আপনার হল প্রভোস্টের কোনো জবাব দিতে নাই, আপনার হাউস টিউটরদের কোনো জবাব দিতে নাই, ভাইস চ্যান্সেলরের কোনো জবাব দিতে নাই। মানে তারা তাহলে ওখানে থাকেন কেন? ভাইস চ্যান্সেলরের বাসা তো ওখানে, হাউস টিউটরের বাসা ওখানে, মানে হলের সাথেই বাসা। হ্যাঁ, আপনার প্রভোস্ট ওইখানে। কিন্তু আগে জবাবদিহিতা ছিল না, আমরা বলেছি সবসময়
না, আগে তো একটা দখলের রাজত্ব ছিল, আমরা বলি। এখন কি তাহলে এখনো কি তাহলে জবাবদিহিতা থাকবে না? না, তার মানে জবাবদিহিতা আমরা এস্টাবলিশ করতে পারিনি, মানে জবাবদিহিতা থাকতে হবে, গলতটা থাকবে না, এখনো এস্টাবলিশ করতে পারিনি। আমরা যে সরকারের যে 40-45 দিন হয়ে গেল, যেসব জায়গায় সেন্সিটিভ জায়গায় খুব দ্রুত প্রশাসনিক কাঠামোটাকে ঠিকঠাক করে নেওয়া দরকার ছিল বা সংস্কার করে ফেলা উচিত ছিল, দায়িত্বগুলো বন্টন করে দেওয়া উচিত ছিল, সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারিনি। এখানে 22 তারিখে বিশ্ববিদ্যালয় খুলবে, 22 তারিখ তো আজকেও না। তো বিশ্ববিদ্যালয় হলের মধ্যে ছাত্ররা থাকে কেন, কিভাবে থাকে? তাহলে তো বিশ্ববিদ্যালয় আপনি খুলে দিলেন, আবার 22 তারিখে ক্লাস শুরু হবে, বলছি যে পুরা ঢাকায় বিশ্ববিদ্যালয়ে নর্মাল ফাংশনে আসবে 22 তারিখে। তো 22 তারিখের আগ পর্যন্ত তাহলে সেখানে কোনো কর্তৃপক্ষ নাই, লেজিসফেয়ার যে সেটা আপনি বলছেন ছাত্র আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান সরকার, তো এখন তারাই বলছেন যে না, কোনো রাজনীতি চলবে না। মানে ওইটা নিয়ে আমার একেবারেই ভিন্ন মত আছে। এই গভর্নমেন্টের প্রতি আমাদের যে সাপোর্ট আছে বা সম্মান আছে, জনগণের যে আস্থা আছে, বিশ্বাস আছে, এবং আরেকটা কারণ আছে যে ওনারা বলেছেন যে তারা চান যে আমরা কথা বলি। আগে তো ভয়ের তন্ত্র ছিল, এখন তো ভয়তন্ত্র নেই। ছাত্র রাজনীতি বন্ধ করার যে সিদ্ধান্ত, এটা সঠিক সিদ্ধান্ত হবে না, কারণ আমরা অনেকবার আলোচনা করেছি ছাত্র রাজনীতি বন্ধ করা কোনো সমাধান না, মাথা ব্যথা মানে মাথা কেটে ফেলবেন এটার সমাধান না। হ্যাঁ, ছাত্র রাজনীতিতে যে দুর্বৃত্তপনা ঢুকে গিয়েছিল, যে দুর্বৃত্তায়ন হয়েছিল, ওখান থেকে তাকে বের করতে হবে। ছাত্রদের যে সংগঠন হবে সেটা কোনো রাজনৈতিক সংগঠনের লেজুর ভিত্তি করতে পারবে না, এবং একটা আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে যে তারা কি করতে পারবেন, কি করবেন, ডুজ অ্যান্ড ডন্টস থাকতে হবে। এরপরে ডাকসু নির্বাচন হতে হবে, চাকসু নির্বাচন, ইউকসু নির্বাচন, মানে যেখানে যেখানে বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, সেগুলোতে নির্বাচনের মধ্য দিয়ে একটা ছাত্র সংগঠন, মানে ছাত্রদের যে প্রতিনিধি, এটা নির্বাচিত করতে হবে, এবং ওটার মধ্য দিয়ে কিন্তু আপনি ভবিষ্যৎ নেতৃত্ব পাবেন। এই যে নির্বাচনগুলো হয়নি, তার কারণে কিন্তু সেটাও একটা কারণ যে এইরকমভাবে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, বিভিন্নভাবে ইউনিভার্সিটি দখল করে রাখা হয়, গণরুম কালচার হয়, জোর করে মিছিলে নিয়ে যাওয়া হয় মানুষজনকে, অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। এই সব বন্ধ করার জন্যই ছাত্রদের প্রতিনিধিত্বমূলক সংসদ থাকা দরকার। সুতরাং ওইটা বন্ধ করতে হবে, এটা আমি একমত না। বরঞ্চ আমি মনে করি শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষকদের রাজনীতি কেন বন্ধ করতে হবে, এটা একটা আপনি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাকে করতে পারেন। প্রথমত হলো যে শিক্ষকরা জনগণের করের পয়সা তাদের বেতন ভাতা এবং সুবিধা দেওয়া হয়। সরকারি কর্মচারী, যেটা গণকর্মচারী, তারা নিজেদেরকে গণকর্মচারী মনে করেন না, কিন্তু গণকর্মচারীর সাথে ইকুয়েট করেন। আপনি দেখবেন একজন প্রফেসর সাহেব বলেন যে আমাকে সচিবের স্ট্যাটাস কেন দেওয়া হবে না, সচিব যদি গাড়ি থাকে আমি কেন গাড়ি পাবো না, এবং তারা এটা জানেন যে তাদের করের টাকায় চলেন। এমনকি এমপিও ভুক্ত যে সমস্ত স্কুল কলেজ আছে, সেখানে 90% যে তার বেতন ভাতা, সেটা গভর্নমেন্ট ফান্ড থেকে দেওয়া হয়, মানে জনগণের পয়সা থেকে দেওয়া হয়। সুতরাং জনগণের টাকায় যারা চলেন, যাদের সব কিছু হয়, যাদের আহার থেকে শুরু করে যাদের বাসা বাড়ি, আহার, পরবর্তীতে পেনশন বা গ্র্যাচুইটি, তারা রাজনীতি করতে পারবেন না, কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না। তারা এটা এনশিওর করবে কারা? গভর্নমেন্ট করবে, গভর্নমেন্ট একটা অর্ডার করবে, এটা যে তারা করতে পারবেন না। গভর্নমেন্ট তো অর্ডার করছে যে গণকর্মচারীরা রাজনীতি করতে পারবে না, তারপরেও গণকর্মচারীরা দলবাজ হয়ে, সেটা আরেকটা আলোচনায়। বাট গভর্নমেন্টের তো অর্ডার আছে, কন্ডাক্ট রুলস আছে, যে কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না। কোনো সরকারি কর্মচারী কিতাবে লেখা আছে, এখন তো আমরা মানে না, আমরা এখন মানবে তো। এখন ধরেন অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো রাজনৈতিক দলের সরকার না, তারা যে সংস্কারগুলো করতে চান তারা এটা করতে পারবেন। আর তারা যেটা করতে পারেন, যারা এইসব দলবাজ হয়েছিল তাদেরকে বিচার করবেন, তাদের কন্ডাক্ট রুলস অনুযায়ী তাদের নামে প্রসিডিংস হবে, তাদের চাকরি থেকে বিদায় দিবেন। এবার খারাপ কাজ করলে তাদের ফৌজদারি মামলা করবেন, দুর্নীতি করলে দুর্নীতির বিরুদ্ধে মামলা করবেন, যেগুলো আগে হয়নি, করতে হবে এটা। এবার আসি বিপ্লবোত্তর প্রশাসন কেমন চলছে এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে যে আমার একটা বিখ্যাত লেখা 1972-তে শেখ ফজলুল হক মণি বাংলা বাণীর সম্পাদক ছিলেন, তিনি লিখেছিলেন, মুনেমের আমলা দিয়ে মুজিবের শাসন চলতে পারে না। আমি তখন বাংলা বাণীতে কাজ করি। তো আজকে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই, হাসিনার প্রশাসন দিয়ে বা আমলা দিয়ে কি
ডক্টর মানে ইউনূসের শাসন চলবে? আপনার কি মনে হয়? এটা একটা বড় ধরনের কোশ্চেন। আপনি যেটা রেফারেন্স দিলেন সেই রেফারেন্সের পরেও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ মুজিবুর রহমানের যে সরকার ছিল সেই সরকার কিন্তু এই প্রস্তাবটি গ্রহণ করতে পারেনি, নানান কারণ থাকে। ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল, ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল এবং আপনি একদিনে এক সিদ্ধান্ত নিয়ে 17 লক্ষ কর্মচারীকে বিদায় করতে পারবেন না। আর 17 লক্ষ গণকর্মচারী, 16 লক্ষ গণকর্মচারী সকলেই কিন্তু দলের সাথে সংযুক্ত ছিল না, দলবাজি করেনি। সাম্প্রতিক কালে যে নেতৃত্ব, এখানে আপনি যতটুকু করতে পারেন সেটা নেতৃত্ব পর্যায়ে। যেমন পুলিশের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। কেন পরিবর্তন আনা হয়েছে? যে আগে পুলিশের নেতৃত্ব যারা দিয়েছিলেন, বড় বড় পোস্টে যারা ছিলেন, তারা এমন এমন কাজে লিপ্ত হয়ে গেলেন, দলবাস্ত হলেন, তারা গণহত্যার সাথেও যুক্ত হয়ে গেলেন। যেটা দাবি করা হচ্ছে যে তারা যেভাবে গুলি করেছেন, ট্রিগার হ্যাপি পুলিশ, তারা গণহত্যা করেছেন। আবার তারাও কিন্তু হামলার শিকার হয়েছেন, তারাও মৃত্যুবরণ করেছেন। সেটাও আমাদেরকে আলোচনা করতে হবে এবং সে সকল মৃত্যুর বিচারও করতে হবে। কেন আপনি এটা করতে পারেন না, কোনো মৃত্যুই বিচার ছাড়া যেতে পারবে না। সেখানে এখন সচিবালয় যেটা বললেন, প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারি, এই তিনটা উইংয়েই তো আপনার পরিবর্তন। জুডিশিয়ারিও অলরেডি অনেক পরিবর্তন হয়েছে নেতৃত্ব পর্যায়ে। তো প্রশাসনের নেতৃত্ব পর্যায়ে বেশ কিছু পরিবর্তন হয়েছে, আরও পরিবর্তন দরকার হলে পরিবর্তন করতে পারবেন। কিন্তু একেবারে হোলসেল লাস্ট 15 বছর 20 বছর 15 বছর আমরা ধরি, সেই লোক তো পাওয়া যাবে না। তাদেরকে আপনি বিদায় করে কোথা থেকে লোক পাবেন? কেন আপনি একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপরে সে ডেপুটি সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, এরপরে সে সেক্রেটারি পদে যাচ্ছে। কিন্তু এটা একটা ট্রেনিং প্রসেস। এই প্রশ্নটা এখন স্বাভাবিকভাবে আসে, পিএসসির কাজ কি তাহলে এই মুহূর্তে? না, পিএসসির কাজ তো রিক্রুট করা, এখন এই মুহূর্তে কোনো কাজ নেই, বাট রিক্রুটমেন্ট তো আছে তাদের হাতে। তার জরুরি কাজ না এই সময়টা, কাজ এখন রিক্রুটমেন্ট করতে হবে তাদেরকে নতুন করে। কিন্তু পিএসসি তো আর সেক্রেটারি পর্যায়ে রিক্রুট করে না, তারা তো মানে এন্ট্রি তো হচ্ছে না, এন্ট্রি পর্যায়ে তারা রিক্রুট করবে। তো সেটা তো আছে না এটা তো কেউ জানে না। এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো নিশ্চয়ই তাদেরকে কোনো রিক্রুটমেন্টের ব্যাপারে, কারণ পিএসসি তো অন রিকুইজিশন করে, তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, বাট জনপ্রশাসন এবং অন্যান্য মানে মন্ত্রণালয়ের রিকুইজিশনের ভিত্তিতে তারা কাজটা করে। সুতরাং ওই রিকুইজিশন এবং ওই কাজটাকে ত্বরান্বিত করার ব্যাপারে কোনো রকম তারা চিঠিপত্র লিখেছেন কিনা অথবা প্রস্তাব করেছেন কিনা এটা আমরা জানি না, আমি দেখি নাই। সো পিএসসি এখন মোটামুটি চুপচাপ বসে আছে, এটা আপনি বলতে পারেন। তারা জানেন না, তারা এইটাই চিন্তায় আছেন যে তা থাকবেন কি থাকবেন না, সেটাও একটা কারণ হতে পারে। ওই চিন্তা তো থাকতেই পারে, কিন্তু এটাও দীর্ঘমেয়াদী ভাবে যদি এরকম বসে থাকে, এটা আমাদের জন্য ভালো খবর না। বড় বড় সিদ্ধান্ত হলো, এটাও তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সব সাংবিধানিক বডির ব্যাপারেই তো সিদ্ধান্ত হতে পারে। হয়ে গেছে তো অলরেডি বাই দিস টাইম, সবগুলো হয়নি, শুধুমাত্র ইলেকশন কমিশন তারা নিজেরা পদত্যাগ করেছেন বলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে, বাট ইলেকশন কমিশন কিন্তু গঠন হয়নি। এই জন্য যে ইলেকশন কমিশনের কাছে এখন খুব বড় কোনো চ্যালেঞ্জ নেই, এই মুহূর্তে আমাদের কোনো ইলেকশন নাই। সো এটার জন্য আমরা কিছুদিন ওয়েট করতে পারি। ইভেন আমি মনে করি এটা যে সংস্কারের যে কমিটি হবে 1 অক্টোবরে, এবং সংস্কারের দায়িত্ব যিনি পেয়েছেন, তারা যখন সংস্কার প্রস্তাব দিবেন এবং সেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যখন মতৈক্য হবে, তখন ইলেকশন কমিশন গঠন করাই শ্রেয় হবে। তার আগে ইলেকশন কমিশন গঠন করার আমিও কোনো প্রয়োজন দেখি না নাগরিক হিসাবে, কারণ এই মুহূর্তে আমি তো ভোট দিতে যাচ্ছি না কাউকে। না, ভোট দিতে যাচ্ছেন না, ঠিক আছে, বাট অন্যান্য কাজ আছে যে আপনার আপডেট করতে হবে। সো ওইটার জন্য যে টাইম ফ্রেম, তাহলে তো ওটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে, আপনি কখন ইলেকশন করবেন, কত দিনের মধ্যে ইলেকশন করবেন। যদি এটা আগামী ডিসেম্বর হয় এক ধরনের অবস্থা, এটা যদি 25শে ডিসেম্বর হয় এক ধরনের অবস্থা, এটা যদি 26শে ডিসেম্বর হয় তাহলে এক ধরনের অবস্থা। কিন্তু আদৌ তো আমরা জানি না কখন কী হবে। হ্যাঁ, এই জন্য বলছি যে আপনি কখন হবে এটা তো আমরা জানি না। সো ইলেকশন কমিশন গঠনটা আপাতত আমরা ওয়েট করি। এইটুকু শুধু জানি যে 31 ডিসেম্বরের মধ্যে সম্ভবত সেই জন্যই বলছি যে আপনি যদি ইলেকশন কমিশন সংস্কারই করেন, তাহলে সেখানে ইলেকশন কমিশন কীভাবে গঠিত হবে, কয়জন দিয়ে ইলেকশন কমিশন হবে, তাদের যোগ্যতা কী হবে, সব কিছুই তো টিওয়ার কী হবে, সব কিছুই তো তখন সংস্কারের মধ্যে আসবে। সুতরাং এই মুহূর্তে আপনি কাউকে দিলে তখন আপনি 6 মাস পরে কী করবেন? আপনার বিবেচনায় কি, আপনি যেহেতু প্রশাসনে দীর্ঘদিন ছিলেন, সচিবের পরে তো আর কোনো পদ নেই, এটাই সবচেয়ে বড় পদ। তো সেই পর্যায়ে থেকে আপনার এতদিন চাকরি করার পরে আপনার কি মনে হয়েছে এই প্রশাসনের সংস্কার দরকার?
অফকোর্স, এই জন্য তো প্রশাসনের সেটা কিভাবে হবে? সংস্কারের জন্য একটা কমিটি করা হয়েছে। এখানে তো আমরা আলোচনা করে এখনই আমরা সবকিছু ঠিক করতে পারবো না। এটা বড় ধরনের ডেলিভারেশন হতে হবে। আপনি রিক্রুটমেন্ট থেকে শুরু করে পদায়ন, পদোন্নতি, এইসব বিষয় মানে মূল বিষয়গুলো, এবং প্রশাসনের যারা থাকবেন বা যারা গণকর্মচারী হবেন তাদের যে কন্ট্যাক্ট, যেটা আপনি একটু আগে বললেন, এটা কাগজে কলমে আছে কিন্তু কখনো তো আপনি দেখেন নেই বাস্তবে এটা প্রয়োগ করতে। সুতরাং ওগুলো কীভাবে, আইনগুলো কীভাবে প্রয়োগ করা হবে, এবং সবচেয়ে বড় কথা যে গণকর্মচারীরা নিজেদেরকে জনগণের চাকর ভাববেন বা জনগণের সেবক ভাববেন। চাকরের বদলে সেবক বললে আমরা একটু ভালো ফিল করি। তো সেখানে আপনি কনস্টিটিউশনের যে 19 অনুচ্ছেদ আছে, যেখানে সব সময় জনগণের সেবা করা সকলের কর্তব্য হবে, এটাই তো আমরা এখনও ঠিকমতো করাতে পারলাম না। সো এখানে অনেক বড় পলিটিক্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ আনতে হবে। সেটা সংস্কারের মূল বিষয় হবে। কিভাবে এই চেঞ্জটা আমরা আনবো? রিক্রুটমেন্ট, তারপরে তাদের ট্রেনিং, অ্যান্ড দেন কালচারাল চেঞ্জটা আনা, যেটা পুলিশও করবে। এটা হয়তো এখন বলছেন যখন দলীয় সরকার আসবে তখন কি সেটা রক্ষা করা যাবে? রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটা আমি একটু বলছি, এটা একটু রাজনৈতিক বক্তব্যের মতো মনে হতে পারে। রক্ষা করার জন্য আমরা তো পত্রিকার লোক, আমরা করি কি সম্পাদকীয়। তো আপনি যে ভাষায় কথা বললেন সেটা একটা সম্পাদকীয় মনে হচ্ছে। যে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, এই জন্য বলছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, অন্যান্য যে আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থান, এটা যদি আপনি 3টা বড় বড় আন্দোলন দেখেন, মানে অভ্যুত্থান দেখেন, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কি গোল কী ছিল, লক্ষ্য কী ছিল? লক্ষ্য তো পরিষ্কার, একটা মানবিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। 5টা যদি দেখি, আরও অনেক লক্ষ্য হয়তো ছিল, সেটা নিয়ে আলোচনা হতে পারে। বাট 90-এর গণ অভ্যুত্থানের লক্ষ্য কী ছিল? সেম। আপনি তো ছিলেনই তখন, দেখছেন। 24-এর গণ অভ্যুত্থানের লক্ষ্য কী? হ্যাঁ, যেটা হয়ে যে যখন গণতন্ত্র থাকে না তখন গণতান্ত্রিকটা সামনে চলে আসে, 24-এ এসে বৈষম্যটা সামনে চলে আসে। তাহলে ঠিক আছে, এখন আমাদের লক্ষ্য হচ্ছে বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী একটা বাংলাদেশ তৈরি করা। তো সুতরাং আমাদের লক্ষ্য ঠিক আছে। তো এই লক্ষ্যের জন্য গত 53 বছরে আমাদের রাজনৈতিক দলগুলো সেভাবে কাজ করে নাই। তারা তাদের সদিচ্ছা ছিল না, এটা প্রমাণিত হয়েছে। তারা যদি রাগ করেন, আমার কিছু করার নেই, এটাই জনগণ মনে করে, অনেকেই মনে করেন। তো তাদের সদিচ্ছা প্রমাণিত হয়নি। সুতরাং আমরা এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি যার টাইম ফ্রেম নাই। আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার যখন পেয়েছিলাম, ওদের কাজই ছিল একটা নির্বাচন করে ক্ষমতাটা হস্তান্তর করে দেওয়া। সুতরাং ওনাদের কাছে একটা টাইম ফ্রেম নাই, ওনারা একটা সময় নিয়ে কাজ করতে পারেন। সুতরাং তারা কিছু সংস্কার নিয়ে কাজ করবেন, যে সংস্কারগুলো রাজনৈতিক দলগুলোর সাথে মতৈক্য হতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে সেই সংস্কারগুলো মেনে নিতে হবে। তারা যদি মেনে নেন, অবশ্যই এটা করা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ করতে হচ্ছে আজ এখানেই। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।